সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সুধী স্পেশাল ব্যাচের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 সেশনের ভর্তি পরীক্ষার রসায়ন অংশের সমাধানটি করব। তো চলো আমরা শুরু করে ফেলি। আমাদের যে প্রথম প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ্রাফাইটে কোন ধরনের সংকরায়ন থাকে। ঠিক আছে, গ্রাফাইটের মধ্যে কোন ধরনের সংকরায়ন থাকে? তো তোমরা সবাই জানো কার্বনের অনেকগুলো রূপভেদ আছে। এর মধ্যে আমরা সবথেকে বেশি পড়ি হচ্ছে কি আমাদের হীরক বা ডায়মন্ড, এবং আরেকটা হচ্ছে কি গ্রাফাইট। তো এই যে হীরকটা আছে, হীরক বা ডায়মন্ড, সেটার মধ্যে হচ্ছে sp3 সংকরায়ন এবং গ্রাফাইটের মধ্যে হচ্ছে sp2 সংকরায়ন। এবং যেহেতু গ্রাফাইটে sp2 সংকরায়ন থাকে, এখানে একটা অসংকরায়িত p অরবিটাল থাকে যেটার মধ্যে একটা ইলেকট্রন থাকে এবং সেটা বিদ্যুৎ পরিবহন করে। তার মানে এখানে সঠিক উত্তর কিন্তু sp2 সংকরায়ন। তো মনে রাখতে হবে। একই সাথে আরো একটা তথ্য আমরা শিখলাম, যেগুলো হচ্ছে গ্রাফাইটে sp2 সংকরায়ন থাকে, এটা বিদ্যুৎ পরিবহন করে, এবং ডায়মন্ড হচ্ছে sp3 সংকরায়ন থাকে, এটা বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা, পরবর্তী আমাদের প্রশ্ন যেটা, নিচের কোনটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া? তো দেখো, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া হচ্ছে একটা বিশেষ ধরনের জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে কোনো একটা অণুর একটা পরমাণু জারিত হয় আর একটা পরমাণু বিজারিত হয়। ঠিক আছে, সো দেখো এখানে যদি একটু খেয়াল করো, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে 0 এবং এই যৌগের মধ্যে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে তোমার -1। এটার মধ্যে ক্লোরিনের জারণ সংখ্যা -1 এবং এইটার মধ্যে হিসাব করলে দেখবা ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে দেখো একটা ক্লোরিনের এই যে এখানে হচ্ছে জারণ সংখ্যা কমছে, তার মানে কি এখানে তোমার ক্লোরিনের বিজারণ হয়েছে। আমরা জানি জারণ সংখ্যা কমলে বিজারণ হয় এবং জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে জারণ হয়। দেখো এখানে কিন্তু জারণ সংখ্যা বাড়ছে, তার মানে এখানে জারণ হয়েছে। তো দেখো একই অণুর থেকে একটা পরমাণু হচ্ছে তোমার জারিত হয়েছে আর একটা ক্লোরিন পরমাণু হচ্ছে বিজারিত হয়েছে, তাহলে এইটাকেই আমরা বলি হচ্ছে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, তার মানে এখানে সঠিক উত্তর কিন্তু অপশন সি। ঠিক আছে, অপশন সি। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে কি আছে? আমাদের নেক্সট কোশ্চেন আছে হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাল ক্লোরাইডের বিক্রিয়া করলে কি তৈরি হয়? ঠিক আছে, তো দেখো এই বিক্রিয়াটা হচ্ছে আমরা একটু লিখি এখানে। এরকম একটা বেনজিনের সাথে বিক্রিয়া করছে, কি বিক্রিয়া করছে হচ্ছে তোমার অ্যাসিটাইল ক্লোরাইড, তাই তো? তার মানে কি অ্যাসিটাইল ক্লোরাইডের সংকেত কি CH3CO তারপরে একটা Cl। ঠিক আছে, এবং বিক্রিয়া করছে কার উপস্থিতিতে? দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে AlCl3। এখন এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। ঠিক আছে, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। সো ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এখন এই বিক্রিয়ায় কি তৈরি হয়? দেখো এই যে ক্লোরিন পার্টটা চলে গিয়ে এইটা বেনজিনের সাথে যুক্ত হয়ে যায়, তার মানে কি তৈরি হয়? দেখো তো এই যে এইটা CO আর এখানে হচ্ছে CH3। তো এইটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে তোমার অ্যাসিটোফেনন। ঠিক আছে, এটার নাম কি? অ্যাসিটোফেনন। কারণ এই যে অ্যাসিটো গ্রুপের সাথে এখানে একটা ফিনাইল গ্রুপ যুক্ত আছে, বুঝতে পারছো? এটার নাম কি? অ্যাসিটোফেনন। তার মানে এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি। পরবর্তী প্রশ্নে চলে যাই। এবং তোমরা এখানে দেখলে যেমন ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটি এসেছে 2021-22-এ, এখন কিন্তু ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা তোমার যে কোনো বছর আসতে পারে, কারণ গত বছর অর্থাৎ 2023-24 এবং 2022-23-এ কিন্তু তোমার এই ফিডেল ক্রাফট থেকে কোনো কোশ্চেন আসে নাই। সো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। পরের কোশ্চেনটা বলছে ড্যানিয়েল কোষে যেসব ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয় তা হচ্ছে কি? তো ড্যানিয়েল কোষে কি ব্যবহার করা হয়? তোমরা একটু চিন্তা করো যে ড্যানিয়েল কোষ হচ্ছে কি এক ধরনের তোমার গ্যালভানিক সেল, এবং এটার মধ্যে ব্যবহার করা হচ্ছে কপার এবং জিঙ্ক। ঠিক আছে, তাইলে এখানে কি সঠিক উত্তর হচ্ছে কি? কপার এবং জিঙ্ক। ওই কপার এবং জিঙ্ক থেকে তোমরা যে বিক্রিয়াগুলো দেখো এগুলো সবই হচ্ছে কি তোমার ড্যানিয়েল সেলের বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা তো নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা একটা মুখস্থ কোশ্চেন, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আসছে। পরের কোশ্চেনে কি বলছে? CH3MgX, যেটার নাম হচ্ছে কি? দেখো তো এটা কি? এটা হচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এটা হচ্ছে RMgX, যেটাকে আমরা চিনি কি নামে? গ্রিগনার্ড বিকারক। কি বলি? গ্রিগনার্ড বিকারক। ঠিক আছে, গ্রিগনার্ড বিকারক।
বিকারক, ঠিক আছে, গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, এখন বলছে এইটার সাথে নিচের কোন যৌগটির বিক্রিয়ার ফলে আইসোপ্রোপানল উৎপন্ন হয়। আইসোপ্রোপানল হইতেছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, আইসোপ্রোপানল কি 2 ডিগ্রি অ্যালকোহল। এখন দেখো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে RMgX এর সাথে বা গ্রিগনার্ড বিকারকের সাথে যদি তোমার মিথানল বিক্রিয়া করে, ঠিক আছে, RMgX এর সাথে যদি মিথানল বিক্রিয়া করে, সরি মিথানল মানে কি HCHO, তাইলে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। যদি মিথানল ব্যতীত অন্য যে কোনো, সরি আমি এখানে একটা এইচ দিতে ভুলে গিয়েছি, মিথানলের সংকেত হচ্ছে HCHO, এইটা বিক্রিয়া করে তাইলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, ঠিক আছে। আর যদি হচ্ছে যে কোনো অন্য যে কোনো অ্যালডিহাইড মিথানল ব্যতীত বিক্রিয়া করে তাইলে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। আর যদি যে কোনো কিটোন বিক্রিয়া করে তখন হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, ঠিক আছে। তখন কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এখন দেখো এইখানে আমার এইটা তো হবে না, কারণ আমার তৈরি করতে হবে আইসোপ্রোপানল। আইসোপ্রোপানল হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। সো এইটা হবে না এবং এইটা হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে মিথানল, মিথানলের সাথে বিক্রিয়া করলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। এইটা হইতে পারে কারণ এইখানে একটা তোমার মিথানল ব্যতীত অন্য একটা অ্যালডিহাইড আছে। এইটাও হবে না কারণ এটা হচ্ছে কিটোন, কিটোনের সাথে বিক্রিয়া করলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। তার মানে এইটাও বাদ এবং এইটা হচ্ছে তোমার অ্যালকোহল। অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া করলে, এটা মনে রাখবা তোমরা, অ্যালকোহলের সাথে গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া করলে তোমার অ্যালকেন তৈরি করে। কি বলেছি ভাইয়া? যে অ্যালকেন তৈরি করার জন্য আমি কি ব্যবহার করতে পারি? গ্রিগনার্ড বিকারক ব্যবহার করতে পারি। এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি পানি অথবা অ্যালকোহল বিক্রিয়া করে তখন হচ্ছে আমার অ্যালকেন তৈরি হয়। তার মানে এইটাও হবে না। তার মানে এখানে কি সঠিক উত্তর? এই অপশন বি, ঠিক আছে। তো দেখো তোমার কিন্তু জৈব যৌগের সব প্রশ্ন পারতে যে বিক্রিয়া পড়তে হবে এরকম কিন্তু না। অনেক কিছু কি আমরা আমাদের জাস্ট বিক্রিয়ার নলেজ থেকে দাগায় দিতে পারি। যেমন এইটা আমার বিক্রিয়া যদি আমি নাও পারি তাইলে কি আমি যদি এই জিনিসটুকু মনে রাখতে পারি যে গ্রিগনার্ড বিকারকের সাথে তোমার মিথানল বিক্রিয়া করলে 1 ডিগ্রি অ্যালকোহল, অন্য যে কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করলে 2 ডিগ্রি অ্যালকোহল এবং যে কোনো কিটোন বিক্রিয়া করলে 3 ডিগ্রি অ্যালকোহল পাই। এইটুকু মনে রাখলেই কিন্তু এই কোশ্চেন পারা যায়, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনের মধ্যে কি আছে যে একটা আদর্শ গ্যাসের জন্য পিভি বনাম 1/p লেখচিত্র কি হবে। তো দেখো আমরা বয়েলের সূত্র থেকে জানি, বয়েলের সূত্রে কি বলে? বয়েলের সূত্র বলে হচ্ছে বয়েলের সূত্র বলে কি? বয়েলের সূত্র বলে হচ্ছে পি আর ভি এর গুণফল সবসময় ধ্রুব থাকবে, ঠিক আছে। মানে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখো তোমার যাই চেঞ্জ হোক না কেন, পৃথিবীর যেই প্যারামিটারই তুমি চেঞ্জ করো, অর্থাৎ এক্স অক্ষ বরাবর তুমি যা কিছুই নাও, পিভি এর মান সবসময় ধ্রুব থাকবে যদি তাপমাত্রা ধ্রুব থাকে, ঠিক আছে। তাহলে পিভি এর মান সবসময় ধ্রুব থাকবে যদি হচ্ছে তোমার তাপমাত্রা ধ্রুব থাকে, ঠিক আছে। সো দেখো তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে পিভি এর মান ধ্রুব থাকে। সো এইখানে যদি তুমি 1/p নাও বা 1/v নাও আর হোয়াটএভার তুমি যা কিছু নাও, এখানে পিভি এর মান কি থাকবে? এরকম থাকবে। অর্থাৎ সেটা কি তোমার এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা, যে এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা। তার মানে সঠিক উত্তর কি? অপশন সি। এবং তোমাদের সাথে আরেকটা বোনাস টিপ দিয়ে রাখলাম কি, যে যা কিছুই থাকুক এই অক্ষ বরাবর, পিভি বনাম 1/p যদি হয় তাইলে পিভি মানে যা কিছুই থাকুক এক্স অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর যদি পিভি থাকে তাহলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে কি বলছে? C5H12। তাহলে দেখো এটা কিন্তু একটা অ্যালকেন, কারণ বোঝা যাইতেছে কি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH twice n plus 2। সো এখানে দেখো C হচ্ছে 5, 5 এর ডাবল হইতেছে 10, তার সাথে 2 যোগ করলে হয় কত? 12। তার মানে এই জিনিসটা কি একটা অ্যালকেন। তাহলে এখন এইটার আমরা গাঠনিক সমাণু বের করব। তো গাঠনিক সমাণু বের করতে পারি কি রকম ভাবে? যে কেনের জন্য শুধুমাত্র কিন্তু আমরা শিকল সমাণুটাই হচ্ছে তার মোট গাঠনিক সমাণুর সংখ্যা। সো দেখো এখানে অ্যালকেন, এই যে 5টা কার্বন যুক্ত একটা অ্যালকেন, ঠিক আছে। সো আমরা এখানে শুধুমাত্র ওই কার্বনের হিসাব করলেই হয়, আমাদের হাইড্রোজেন হিসাব না করলে হয়, হাইড্রোজেন মিলবেই। তো 5টা কার্বন এরকম সোজাসুজি শিকলে একটা থাকতে পারে। আবার দেখো 5টা কার্বন এরকম 4টা থাকতে পারে মেইন শিকলে, একটা থাকতে পারে শাখা শিকলে, বুঝতে পেরেছো? আবার অনেকে ভাবতে পারো ভাই এই কার্বনে একটা থাকতে পারে, এই কার্বনটা তো এই পাশের কার্বনেও থাকতে পারে, যে এরকম, তাই না? এই কার্বনেও থাকতে পারে। বাট দেখো এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচার আসলে একই স্ট্রাকচার। এখানে 2 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ যুক্ত থাকবে, আবার এই স্ট্রাকচারেও 2 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ যুক্ত থাকবে। সো আসলে এই দুইটা স্ট্রাকচার মূলত একই স্ট্রাকচার, এটাকে আমরা একটা স্ট্রাকচার হিসেবে চিন্তা করব, ঠিক আছে। আর একটা কি হইতে পারে দেখো, তোমার মেইন শিকলে এরকম 3টা থাকতে পারে আর তার সাথে 2টা শাখা শিকল থাকতে পারে, এই যে এরকম থাকতে পারে, ঠিক আছে। সো এই 3টার বাইরে কিন্তু 5টা কার্বন দিয়ে আর কোনো শিকল সম্ভব না। এবং অ্যালকেনের ক্ষেত্রে শিকল সমাণুই হচ্ছে তার সব সমাণু, এছাড়া অ্যালকেন আর কোনো সমাণু দেয়
না। তো এখানে কত হবে? আমার অ্যান্সার হবে কি 3B, ঠিক আছে? ওকে, তাহলে অপশন কি? অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি বলছে এখানে? একটা অ্যালকোহল দিছে C2H5OH, যেটার নাম তোমরা সবাই জানো। এটাকে কি বলি আমরা? ইথানল। এই ইথানল জারিত হয়ে একটা যৌগ তৈরি করে যেটার নাম হচ্ছে জেড। জেড আবার আরা কোনো ইথানের সাথে বিক্রিয়া করে অ্যাস্টার প্রস্তুত করে। তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি? দেখো, অ্যাস্টার তৈরি করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে অ্যালকোহল। কি বলছি ভাইয়া? একটা অ্যাসিড এবং আর একটা অ্যালকোহল, এই দুইটা জিনিস যখন বিক্রিয়া করে তখন সেখান থেকে এক অণু পানি বের হয়ে যায়, পানি চলে গেলে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যাস্টার, ঠিক আছে? তো দেখো আমরা এইখান থেকে কি বুঝতে পারতেছি যে তোমার এই জেড অবশ্যই কি একটা অ্যাসিড, ঠিক আছে? জেড একটা অ্যাসিড। এখন কারণ যেহেতু এইটার সাথে অ্যালকোহল বিক্রিয়া করে অ্যাস্টার তৈরি করছে, তাহলে এই যে অ্যালকোহল, তাহলে এইটা জেডটা কি? অবশ্যই অ্যাসিড। এখন এই জেডটা বা অ্যাসিডটা তৈরি হয় হচ্ছে তোমার এই ইথানলের জারণ হয়, অর্থাৎ CH3CH2OH, এইটার জারণ হয়। জারণ মানে কি? অক্সিজেন। তাহলে দেখো আমাদের ইথানল জারিত হয়ে কি তৈরি করে? ইথাইলডিহাইড, এবং সেটা আবার যদি জারিত করা হয় তাহলে সেইখান থেকে তৈরি হয় হচ্ছে কি? ইথানোয়িক অ্যাসিড। মানে এই 2 কার্বন বিশিষ্ট যে অ্যাসিডটা তৈরি করতে পারি সেটা হচ্ছে কি CH3COOH। তার মানে কি আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি। এখানে সঠিক উত্তর কি? অপশন বি। কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, হয়তো আমি চেষ্টা করব সেগুলো পরে উত্তর দেওয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে সোডিয়াম ধাতু সংরক্ষণ করার জন্য কোনটা উপযুক্ত? তো দেখো আমরা বইয়ের মধ্যে পড়ে আসছি ছোটবেলা থেকে যে কেরোসিনের মধ্যে সোডিয়াম ধাতু সংরক্ষণ করা যায়। এখন কেরোসিনে আসলে কেন সংরক্ষণ করা হয়? যে কেরোসিন হচ্ছে একটা অ্যালকেন, যেটা হচ্ছে তোমার প্যারাফিন, বুঝতে পেরেছো? অর্থাৎ যেটার কোনো কি নাই, তোমার কোনো কিছুর প্রতি আকর্ষণ নাই, কোনো কিছুর সাথে সে বিক্রিয়া করে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। সো অন্য কোনো কিছু, অর্থাৎ যেখানে পানি আছে সেখানে কিন্তু তুমি সোডিয়াম ধাতুকে সংরক্ষণ করতে পারবে না, কারণ সেখানে সোডিয়ামের সাথে পানি বিক্রিয়া করে ফেলে। সো দেখো এখানে আমার যে সোডিয়াম ক্লোরাইডের একুয়াস দ্রবণ, এটা হবে না, কারণ এটার মধ্যে পানি আছে। HCl এর একুয়াস দ্রবণ, এটাও হবে না। এবং ইথানলের সাথেও সোডিয়াম বিক্রিয়া করে, তার মানে এখানে একটা জিনিসই আছে হচ্ছে অ্যালকেন, যেটার ভিতরে আমরা সংরক্ষণ করতে পারি। এটা কিন্তু অনেকটা কেরোসিনের মতোই, এই জন্য এটা হচ্ছে সঠিক উত্তর, যে অপশন ডি। তো দেখো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন না, সহজে আসে। তারপর হচ্ছে নিচের কোন উপশক্তি স্তরটি সম্ভব নয়? তো আমরা জানি যে কোনো একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর জন্য l এর মান হবে হচ্ছে সর্বোচ্চ n-1 পর্যন্ত, তাই তো? তাহলে দেখো এই হিসাব করলে যদি তোমার 2 অরবিটাল হয়, ঠিক আছে, মানে তোমার n সংখ্যা 2 হয়, প্রধান কক্ষপথ হচ্ছে দ্বিতীয় হয়, তাইলে এটার জন্য l এর মান হইতে পারে 0 অথবা হইতে পারে 1, মানে অর্থাৎ s অরবিটাল এবং p অরবিটাল। যদি তোমার 3 হয় তাহলে এর জন্য হইতে পারে 0 1 2 সহকারী কোয়ান্টাম সংখ্যার মান, তার মানে হচ্ছে কি s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল। এবং যদি আমার এখানে আসলে 4 হয়, 4 হইলে এখানে 0 1 2 3, অর্থাৎ sp DF সবগুলোই হইতে পারে। তাহলে এখান থেকে আসলে আমরা একটা জিনিস বুঝতে পারি, বা জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা, যে যেমন ধরো 3 এর জন্য হচ্ছে 3f অরবিটাল, এটা হয় না। 2 এর জন্য হচ্ছে 2d 2f, এই দুইটার একটাও হয় না। এবং 1 এর জন্য 1p 1d আর 1f, এই তিনটার একটাও হয় না। তো এইটা তোমরা ভালো করে মনে রাখবা যে এই অরবিটালগুলো আসলে হওয়া সম্ভব না। তার মানে দেখো 1s তো হয়, এখানে কোনটা আছে? শুধুমাত্র 2d অরবিটাল হওয়া সম্ভব না। তো এখানে কিন্তু অপশনে আসলে এইগুলা থাকলেও এগুলা হওয়া সম্ভব না, এটা একটু মনে রাখবা। আমরা পরের কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে আমাদের কি বলছে? নেক্সট কোশ্চেনের ভিতরে বলছে হচ্ছে যে তোমার নিচের কোনটা সরল রৈখিক নয়? তো দেখো কার্বন ডাই অক্সাইড আসলে সরল রৈখিক, এটার দুই পাশে এরকম দুইটা অক্সিজেন থাকে। হাইড্রোজেন সালফাইড এইটা হচ্ছে তোমার সরল রৈখিক নয়, কারণ এইটা মোটামুটি পানির মতো অনেকটা আকৃতি, যে মাঝখানে সালফার থাকে আর দুই পাশে হাইড্রোজেন থাকে, এটার উপরে আবার দুইটা তোমার এরকম লোন পেয়ার থাকে। আর C2H6 এইটাই তোমার কার্বন কার্বন হচ্ছে sp সংকরায়ন, এইটাও তোমার সরল রৈখিক হয়, এইটাও সরল রৈখিক হয় যেহেতু এটা sp সংকরায়ন। এবং O2 এইটাও হচ্ছে তোমার সরল রৈখিক হয়, ঠিক আছে? বাট O3টা কিন্তু সরল রৈখিক না, এটা তোমরা জেনে রাখো যে ওজোনটা হচ্ছে সরল রৈখিক না। তার মানে আমাদের এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হচ্ছে H2S, এটা সরল রৈখিক নয়। আরো কয়েকটা জিনিস যারা সরল রৈখিক নয় তাদের আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন তোমার H2O এটা সরল রৈখিক নয়, অ্যামোনিয়া এটা সরল রৈখিক নয়, O3 এটা সরল রৈখিক নয়, এগুলো একটাও সরল রৈখিক নয়, ঠিক আছে? আচ্ছা,
সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে আমাদের কি বলছে, নিচের কোনটা ক্ষারীয় বাফার দ্রবণ। তো আমরা জানি যে একটা ক্ষারীয় বাফার দ্রবণ হতে হলে তার মধ্যে কি কি থাকবে বলো ভাইয়া? তার মধ্যে থাকবে একটা দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী অম্লের লবণ। ঠিক আছে, কি থাকবে? একটা দুর্বল ক্ষার এবং অনুবন্ধী অম্লের লবণ। তাহলে দেখো এখানে দুর্বল ক্ষার কোথায় আছে? এটা তো সবল, এটার মধ্যে তো কোনো ক্ষারই নাই। এটার মধ্যে একটা ক্ষার আছে, তাও সবল। এটার মধ্যেও দুর্বল ক্ষার আছে, এটার মধ্যেও দুর্বল ক্ষার আছে। এখন দেখো দুর্বল ক্ষারের সাথে এখানে আবার একটা সবল ক্ষার দিয়েছে, তাহলে এইটা তো বাফার না, এইটা বাফার হইতে পারে। কেন? এখানে একটা দুর্বল ক্ষার আছে এবং দুর্বল ক্ষারের সাথে একটা, এই দুর্বল ক্ষারের যে অনুবন্ধী অম্ল সেইটার একটা লবণ আছে। দেখো যে অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার, এই ক্ষার যখন একটা প্রোটন গ্রহণ করবে তখন সে তার অনুবন্ধী অম্লে রূপান্তরিত হবে, যে অ্যামোনিয়াম আয়ন। সো একটা ক্যাটায়নের সাথে কি থাকে? একটা অ্যানায়ন থাকতে হবে লবণ হইতে হইলে। তো এইটা হচ্ছে অ্যামোনিয়ার অনুবন্ধী ক্ষারের, সরি অনুবন্ধী অ্যাসিডের লবণ, অনুবন্ধী অ্যাসিডের লবণ। ঠিক আছে, অ্যামোনিয়া একটা ক্ষার, দুর্বল ক্ষার, এটার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, সেই অ্যামোনিয়াম আয়নের লবণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে কি একটা দুর্বল ক্ষার। এখন দেখো তোমরা আরো এখানে এইটা কি, এইটা কি, এটা একটু চিন্তা করতে, এটা হচ্ছে একটা, এটাও কিন্তু একটা বাফার দ্রবণ, কিন্তু এটা হচ্ছে তোমার অ্যাসিডিক বাফার। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষারীয় বাফার, এটা আমাদের সঠিক উত্তর। আর এটা হচ্ছে অম্লীয় বাফার, কারণ এখানে একটা দুর্বল অ্যাসিড আছে, এই CH3COOH, যেটার নাম হচ্ছে কি মিথানোয়িক অ্যাসিড, এবং এখানে সোডিয়াম মিথানয়েট আছে। এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারের লবণ। ঠিক আছে, সো আমরা কিন্তু এখান থেকে দুইটা ক্ষার, দুইটা বাফার দ্রবণ দেখলাম, এইটাও বাফার দ্রবণ, এইটাও বাফার দ্রবণ, বাট এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন ডি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোনো একটা গ্যাসের ব্যাপন হারের 6 গুণ ওই অজানা গ্যাসের ব্যাপন হার বের করতে হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু ফর্মুলা একটা জানি, এর আগেও দেখছি যে R প্রপোর্শনাল টু 1/√m। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি, ওই যে একটা ফর্মুলা, এটাও আমরা শিখছি যে R 1/R2 ইজ ইকুয়াল টু √m2 ডিভাইডেড বাই হচ্ছে m1। আচ্ছা, তো ধরো আমরা ধরে নিলাম যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার হচ্ছে, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার হচ্ছে তোমার x। ঠিক আছে, এবং অন্য যে একটা অজানা গ্যাস, তাহলে অজানা গ্যাসের ব্যাপন হার কয় গুণ বলো তো? এখানে বলছে যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোনো একটা অজানা হারের, মানে অজানা ভরের গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। তার মানে কি, ধরো অজানা গ্যাসের ভরটা ব্যাপন হার আমরা x ধরি, তাহলে হাইড্রোজেনেরটা ধরতে পারি 6x। ঠিক আছে, এটা ধরলে তোমাদের জন্য সুবিধা হবে। কি বলতে দেখো, আবার কোশ্চেন আমরা পড়ি, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোনো একটা অজানা গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। তাহলে এই অজানা গ্যাসটা ধরো x, তাহলে অজানা গ্যাসের ব্যাপন হার হচ্ছে, ধরো এখান থেকে আমি ধরে নিলাম x, তাহলে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কি হবে? তার 6 গুণ। এখন দেখো হাইড্রোজেনের ভর, হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর হইতেছে 2, মানে H2 গ্যাস যেটা। তাহলে অজানা গ্যাসের ভর কি হবে ওইটা আমাদের হচ্ছে বের করতে হবে। তো আমরা এই যে 1 2 না ধরে এটা হাইড্রোজেন ধরে দেই। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস ধরে নেই এবং এই 2টাকে আমরা হচ্ছে অজানা গ্যাস ধরে নিই। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে কি বের করতে হবে? আমার এখান থেকে mx বের করতে হবে। এখন দেখো আর h এর মান আমরা ধরছি কত? 6x, আর x এর মান ধরছি কত আমরা? x ইজ ইকুয়াল টু, এখানে রুট দাও, রুট দিয়া এখানে আমার অজানা গ্যাসের ভর তো আমি জানি না, ওইটা বের করতে হবে mx, আর হাইড্রোজেনের ভর হচ্ছে 2। তাহলে এটা কাটাকাটি গেলে হয় কত? 6। এটা তুমি যদি স্কয়ার করো তাহলে এই পাশে আসে 36 ইজ ইকুয়াল টু mx ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি mx এর মান কত? এই যে 36 ইন্টু 2 মানে হচ্ছে কত? 72। তার মানে এখানে আমার সঠিক উত্তর কত হবে? 72 গ্রাম পার মোল। জাস্ট দেখো এই জিনিসটুকু বুঝতে হবে তোমাকে, যে এই এক্সটা কিভাবে ধরবা, জাস্ট এইটা বুঝতে পারলেই কিন্তু ম্যাথ আসলে পানির থেকেও সহজ। ঠিক আছে, এরপরে বলছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, এটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম বের করতে। এটা তৃতীয় অধ্যায়ের মোটামুটি মুখস্থ টাইপের একটা কোশ্চেন। তো আমরা জানি কি, যতই আসলে বাম দিকে যাওয়া যায়, সরি ডান দিকে যাওয়া যায় পর্যায় সারণীর কোন একটা পর্যায় বরাবর, যতই ডান দিকে যাওয়া যায় ততই হচ্ছে কি হবে, তোমার তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকবে, তাই না? তো সেই হিসাব যদি তুমি করো, দেখো তাইলে এই যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, কারণ ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে সব থেকে ডানে, তার থেকে একটু কম হচ্ছে অক্সিজেন, তার থেকে কম নাইট্রোজেন, তার থেকে কম কার্বন। ঠিক আছে, এই দেখো এই যে দ্বিতীয় পর্যায়ে যত বামে যাবা ততই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। তো আমাদের এইখানে দেখবে যে কার্বন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন। তো নিয়ন তো আমাদের অপশনে নাই, আর এটা এমনিও একটা নিষ্ক্রিয় গ্যাস, এর তোমার তড়িৎ ঋণাত্মকতা থাকে না। বাকি এখান থেকে যদি চিন্তা করো, এই ফ্লোরিনের বেশি, তারপরে নাইট্রোজেন, তারপর অক্সিজেনের, এবং সব থেকে কম হচ্ছে কার্বনের। তাহলে আমাদের অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে দেখো, এই কোশ্চেনটা কিন্তু আগের বছর হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আরেকবার আসছে,
23 সালে মনে হয় 23 বা 22 সালে, যে নিচের কোন বিক্রিয়ার কেপি ইজ ইকুয়াল টু কেসি। তো এটা তোমরা সবাই জানো যে কেপি কেসি এর সম্পর্ক বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। সো দেখো যখন এই ডেল এন এর মান 0 হবে তখনই কিন্তু তোমার কেপি আর কেসি সমান হবে, তাই তো। সো দেখো ডেল এন মানে কি, ডেল এন মানে হচ্ছে মোট উৎপাদের অণু বিয়োগ হচ্ছে মোট বিক্রিয়কের অণু, এবং এটা কিন্তু অবশ্যই গ্যাসীয় অণু হইতে হবে। সো তুমি যদি অপশন 2 এ আসো, দেখো উৎপাদের মধ্যে অণু আছে 2টা আর বিক্রিয়কের মধ্যে মোট অণু আছে কয়টা, 2টা। তাহলে 2 থেকে যদি 2 বিয়োগ করো, ডান পাশ থেকে বাম পাশ যদি বিয়োগ করো, তাহলে কত থাকে 0, এবং ওইটাই কিন্তু ডেল এন এর মান। তাহলে ডেল এন এর মান তখন 0 হবে এবং তখন কেপি আর কেসি হচ্ছে সমান হবে। তো এটাই মোটামুটি আমাদের 2021-22 এর কোশ্চেনের সমাধান। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছো। এবং জাস্ট একটু তুমি যদি কোনো জায়গায় বুঝতে না পারো, একটু জাস্ট ওই জায়গাটা প্লেব্যাক করো, আবার শোনো, আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন আমি অনেক সুন্দর করে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাইছি। অ্যান্ড এই কোশ্চেনগুলোই যদি তোমরা আসলে বারবার অ্যানালাইসিস করো এবং পড়ো, আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরবর্তী বছরের প্রশ্ন প্রেডিক্ট করা অনেক সহজ হয়ে যাবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন আইসা যায়। সো টিল ভালো থাকো এবং আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারো, যেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বছরের কেমিস্ট্রির সমাধান দেওয়া থাকবে।